ভাই আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, বুঝছেন? আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, সেটা হলো সে কি আলোচনা, সে কি আলাপ, কি আলাপ, বুঝছেন? তো যার ফলে আমাদের ইউনূস সাহেব যে চালটা মারছে, এটা যে শুধুমাত্র একটা ধাক্কা দিছে, বুঝছেন? এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে মোদী সাহেবকে। এর জন্যই জনগণ খুশি, জনগণ আরো খুশি হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে যেতে দেবে না, আমরা তাকে যেতে দেবো না। এটা শুধু আমার একার কথা না, আপনাদের সবার কথা। উনি জানেন, উনি মানুষের রব ছিলেন, উনি বুঝে গেছেন, উনি জেনে গেছেন বাংলাদেশের মানুষ এখন আগে সংস্কার চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই চাপটা সুন্দরভাবে সামাল দিছে। এখন বোঝো ঠেলা খাও, আমরাও দেখতে থাকি। ইন্ডিয়ার দুঃসময় দেখতে আমাদের ভালোই লাগে। রাজনীতি কোনো বিছনার চাদর না, ব্যবহার করলাম, ধুইলাম, আবার ইস্তারি কইরা আলমারিতে রাইখা দিলাম, আবার কাস্টমার আগে আবার বিছাইলাম, আবার ব্যবহার করলাম, আবার ধুইয়া ইস্তারি কইরা আলমারিতে রাইখা দিলাম। রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান? জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে। ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? এবার বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। এই নতুন ট্যারিফে বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে। এখন এখান থেকে উপায়টা কি? বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউনূস। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে। এর আগে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না। প্রিয় দর্শক, আমি জানি না বিএনপিকে আর কত নিচে নামালে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করবেন। এত নিচে তারেক রহমান সাহেবকে নামানোর পিছনে ফজলুর রহমানের কোনো পরিকল্পনা আছে কিনা? বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে। ডক্টর ইউনূসের জন্য বিরাট সুখবর। ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকতে চারদিকে রব উঠেছে, প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমে বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে। এই নতুন ট্যারিফে বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ আমরা যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করি তার উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এই বিশাল শুল্কের ভারে পড়ে যাবে বাংলাদেশ। এখন দুটো জিনিস চিন্তা করতে হবে। এক, আমরা আমেরিকা থেকে কিনি কম, বেচি বেশি, সহজ বাক্যে যেটা বলা হয়। তো এখন আমাদের উপর 37% এই শুল্ক যোগ করায় আমাদের যে গার্মেন্টস শিল্প, এটা বিশাল ধসের মুখে পড়তে পারে। এখন এখান থেকে উপায়টা কি? বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউনূস। তিনি, যেহেতু আমরা আমেরিকা থেকে কিনি কম, বেচি বেশি, তিনি যদি আমেরিকার পণ্যের উপর শুল্কটা কমিয়ে দেন, অর্থাৎ আমেরিকা থেকে যে পণ্যটা আমরা কিনবো, সুতা সহ বিভিন্ন পণ্য আমরা কিনে থাকি, তো এই পণ্যগুলো যদি অল্প শুল্কে ফেলে রাখে, মানে এটার ট্যারিফটা কমিয়ে দেন ইউনূস, সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের এই যে 37% শুল্ক, এটার ব্যাপারে বিবেচনা করবে এমনটি ধারণা করা হচ্ছে বা এমনটি বিশ্লেষণে উঠে আসছে। এখন প্রফেসর ইউনূস হলেন আমাদের ট্রাম্প কার্ড। ট্রাম্পের বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটি মূলত খেলতে পারবেন প্রফেসর ইউনূস। আন্তর্জাতিকভাবে তিনি সমাদৃত, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের দিকে এগুচ্ছে এবং বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্যের মধ্যে গার্মেন্টস অন্যতম, তাই এই শিল্পকে রক্ষায় প্রফেসর ইউনূস যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন, আশা করি আমরা মার্কিন এই শুল্ক আরোপ থেকে বাঁচতে পারবো। জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু বাইছে আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না, আমরা শুনছি উনি তো গ্রামীণ ফুলের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তা করে এখন জ্বলবো। এই খবরটা শুই না, খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন, আমি একটু আগে দেখলাম। ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। ওই গো ভাই, শুনছেন? জ্বলেন না, বুঝছেন? দেখেন, যে আপনারা বলেন
উনি তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার, উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ। তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? কারণ আপনারা তখন কইলেন না ইউনূস সাহেব কয়দিন পরে চলে যাবো, তো উনি কি কয়দিনের জন্য আইছে বিমস্টেকে? নো, এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনূস সাহেব এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না, এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তাকে দায়িত্ব দেওয়াতে ইউনূস সাহেব কত লোক খুশি হয়েছেন জানি না, বাংলাদেশিরা কত লোক গর্বিত হয়েছেন জানি না। যারা তাকে নিছেন তারা গর্বিত হয়েছেন, কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে বিমস্টেকে, আপনি তাদের কারিকুলাম ভিটা দেখেন আর ইউনূস স্যারেরটা দেখেন। মানুষকে সম্মান দিতে শিখেন ভাই। উনাকে তো বিমস্টেকে নেওয়ার জন্য আমরা কেউ বলি নাই, আপনারাও কখনো বলেন নাই। ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট, নেক্সট চেয়ারম্যান আমাদের ইউনূস স্যার। মানে ইউনূস স্যারের মাথার মুকুটে আরেকটা পলক লাগলো। এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার, একজন অনির্বাচিত সরকার 3 দিনের জন্য আইসা এখন বিমস্টেকেরও হয়ে গেছে গা। এবং ওইখানে যাইয়া আরেকটা মজার খবর হইল, নরেন্দ্র মোদী সাহেব ওনার সাথে মিটিংয়ের টাইম দিয়ে দিচ্ছেন। আপনারা হয়তো এই খবরটাও পাওয়া গেছেন। মানে বরফ গলতে শুরু করেছে এবং বরফ আরো গলবে, পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে বলে দিলাম। বহুদিন ধরে চিল্লাইতেছি ইউনূস স্যারের সাপোর্ট করেন, ইউনূস স্যারের সাপোর্ট করেন, কারণ আপনারা যে রতন পাইছেন উনি যদি চলে যায় সারা জীবন কপাল চাপড়াইলেও এই ভুলের মাসুল দিতে পারবেন না। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। ভাই মনটা ভরে গেছে সেটা। আচ্ছা, তারপরে কি বলছে? বুধবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার, মানে আজকে আপনারা যখন দেখছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। হতে পারে না, হবে, এটা কনফার্ম হয়ে গেছে। এটা আমরা পরবর্তী ইন্ডিয়ান নিউজও দেখছি। দেখ, এটা আমার কাছে খুব একটা বিগ ডিল না, কারণ কি 2 দেশের রাষ্ট্রপ্রধান দেখা করতেই পারে। এবং একটা কথা ঠিক, প্রফেসর ইউনূস স্যার চায় না কারোর সাথে বৈরিতা ভাব করতে। আমরা অনেকেই ভারত বিরোধী আছি, এখন ম্যাক্সিমাম মানুষই ভারত বিরোধী, কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় বসে তাকে অনেক কিছু ভাবতে হয়। উনি যদি ভারতের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, এতে আপনারা কেউ উত্তেজিত হয়ে না, রাগান্বিত হয়ে না, কারণ উনি যাই করুক, আগেও বলছি উনি অংশীদারিত্বের সম্পর্কই করবেন। কাজে এই ব্যাপারটা আলোচনা করে লাভ নেই। তবে উনি যে দেখা করবেন নরেন্দ্র মোদী সাহেব, এটা সুখবর। কারণ স্যার বলছিল এবং ওনারা টাইম দেয় নাই, স্যার আর কোনো কথা বলে নাই, এখন দেখা করবে, গুড। আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। আবারও বলি, অংশীদারিত্বের সম্পর্ক থাকতে হবে। বিমস্টেকের সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন যারা আছেন আর কি বিমস্টেকে। তো জানেন কারা কারা আছে সেটা বলতেছি আমি। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়। অধ্যক্ষ বলে বলছেন প্রথম অক্ষর বিমস্টেক, বিতে বাংলাদেশ। সুখবর আমাদের জন্য যে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে দিন রাত গিবত গান, তারা কি একটু বুঝেন যে কোন মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি? এই মানুষটার হাইট কতটুকুন? একটা দেশের মাত্র 7 মাস আগে সে একটা দায়িত্ব নিছে, সে ইলেকশন করে আসে নাই, তাকে বিপ্লবী সরকার হিসেবে নেওয়া হয়েছে, তাকে বিমস্টেকের চেয়ারম্যান করা হচ্ছে। অন্য কেউ হইলে হইতো কিনা আমি জানি না, তবে এই খবরটা সেটা খুব ভালো লাগলো। এবং নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইনে কথা বলবে এবং সমস্ত যারা আছেন ওখানটায় রাষ্ট্রপ্রধানরা আসবেন, সবার সাথে উনি দেখা করবেন, সবার সাথে উনি সম্পর্ক ভালো রাখবেন। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুন রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব।
এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে, ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে, এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে। নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের কথা, শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল, রাজাকার বলে গালি দিয়েছিল। সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে। আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে, তার ভাইয়ের ভূমিকা পালন করছে, তার পরিবারের ভূমিকা পালন করছে। এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে। উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে। কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন? কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন? কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি? এত বড় দৃশ্যতা আপনি কোত্থেকে দেখান? বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না, তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে। যার কর্ম তার, সেভাবেই তারা বেঁচে আছে। আমার রাজনীতি আমার, আপনার রাজনীতি আমার। আপনার কত বড় দৃশ্যতা! আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান। ফজলুর রহমান সাহেব, আপনার এই সকল চটকদারি, শয়তানি, এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি, সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না। সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে, বোঝেন না? সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে, আপনি বোঝেন না? আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে, আপনার চাপার কারণে, আপনার গানের কারণে, আপনার ঠোঁটের কারণে, আপনার অভদ্রতার কারণে, আপনার ইতিহাস বিক্রি করার কারণে। বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, স্বয়ং একেবারে আল্লাহর ওলি হয়ে তাহাজ্জুদ পড়ে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না, কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ডাইরেক্ট ভারতের দালাল, পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও 53 বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন। এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না। অতএব ফজলুর রহমান সাহেব, সাবধান হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনিও ডুববেন, আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে, এবং সেটা অবশ্যই নানা কৌশলগত। যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে। দর্শক বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে। এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার 3 সদস্যের টিম নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না। অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা আসতে পারে। সেটা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ। বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে আমন্ত্রণ জানিয়েছে, বলেছে যে বঙ্গোপসাগর একটা বিনিয়োগের একটা হাব হতে পারে। সেখানে তিনি ভারতকে, চীনকে, নেপাল, কাঠমান্ডু সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। তো স্বাভাবিকভাবে এই দেশগুলোকে যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে, তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে তুলাতে পারবে না। আর এই ধরনের চীনের আগমন, এটা শুধু ভারত না, মার্কিন যুক্তরাষ্ট্রও এটা ভালোভাবে নেবে না। তাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা দাঁড়াবে যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের উপর নিজেদের আধিপত্য স্থাপন করে কিনা। এই নিয়ে একটা টেনশন চলছে, যার কারণে খলিলুর রহমান, যেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। হয়তো চীনের উপস্থিতি, চীনকে আমন্ত্রণ জানানো, এই বিষয়টা হয়তো আলোচনায় আসতে পারে। আরেকটি বিষয় হলো যে আরাকানের মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে চায়, জাতিসংঘ ঢুকতে চায়, এবং তাদের সুদূর প্রসারী সেখানে পরিকল্পনা আছে। আর সেখানে ঢুকতে গেলে বাংলাদেশকে দরকার। সেই কারণে দেখেন, ওই যে তারা 73 মিলিয়ন খাদ্য সাহায্য দিয়েছে, এবং এর মধ্যে 17,000 মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদেরকে এই খাওয়ানো, পড়ানো বা সহায়তা অব্যাহত রাখার পেছনে কারণটা কি? যেখানে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন সমস্ত দান অনুদান বন্ধ করে দিয়েছে, সেখানে রোহিঙ্গাদেরকে এই দান অনুদান দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে। এবং সরকার আশা করে যে আরাকান আর্মি, যেহেতু রাখাইন রাজ্যে একটা তাদের নিজেদের একটা আধিপত্য তৈরি করেছে, এবং তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, ফলে আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের একটা মিলমিশ করানো যায়, যদি সম্পর্ক উন্নয়ন ঘটানো যায়, তাহলে 1 বছরের মধ্যে গোটা রোহিঙ্গারা আবার ফিরে যাবে 1 বছরের মধ্যে। এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চায়, এবং আমেরিকারও নিশ্চয়ই স্বার্থ আছে। আমেরিকাও এই অঞ্চলে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নিজস্ব কোনো আধিপত্য নেই। তো তারা যদি এই সুযোগে আরাকান আর্মির সহায়তায় যদি সেখানে একটা ঘাঁটি গাড়তে পারে, তাহলে এক দিলে 2 পাখি মারা। এদিকে মিয়ানমারকেও উপকার করা, চীনকেও কোণঠাসা করা, অন্যদিকে তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি হলো, যেখানে বাংলাদেশের উপরও
তাদের একটা আধিপত্য বা প্রভাব থাকবে। এরকম নানামুখী পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কতটুকু আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু দেখেন এই খবরের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7,30,00,000 নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। 2017 সাল থেকে তারা প্রায় $240 কোটি দিয়েছে এবং এই সংকট মোকাবেলায় জাতিসংঘকে জরুরি খাদ্য এবং পুষ্টি সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা হয়তো কালকে বা আজকে সম্ভবত দেওয়ার কথা। তো এই যে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স অ্যান ওয়াং এবং প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে টেলিকনফারেন্স করা, তারা একটা সংক্ষিপ্ত তারা বিবৃতি দিয়েছে। বলা হচ্ছে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বাসসকে জানিয়েছে যে নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। এই যোগাযোগের ভিত্তি কি হতে পারে? নিশ্চয়ই এর সামরিক দিক আছে। এই অঞ্চলে যে আঞ্চলিক গোষ্ঠীগুলো, দেশগুলো, তাদের যে প্রভাব, সেই প্রভাবের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা কোথায়, তারা কি চায়, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, যাতে বাংলাদেশ কোনোভাবে চীনের খপ্পরে না পড়ে। এই ব্যাপারে ভারতও হয়তো চায় যে আমেরিকা এখানে ইন্টারাপ্ট করুক। সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপ দেখে বোঝা যাবে যে আসলে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে কি আলোচনা হয়েছিল। দর্শক, বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে, মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনের কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন। ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে, নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে, তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম জয়রা, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা, মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই না, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড়ি দাও, জিয়াফত হবে, সে গড়ি দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা। আবার কি অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসা, যেমন ধরেন সার্জিস, তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড়ি দিল, তাসনিম জারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচোরা রাস্তা দিতে পারে। মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি থাকবো, তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থা নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়, আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতাকর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখন তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শোল হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।